সিলেট এবং ময়মনসিংহে হাম এবং উপসর্গে ৩ শিশুর মৃত্যু। সারা দেশে বিপুল প্রাণহানিতে আতঙ্কিত অভিভাবকরা, আওতার বাইরে থাকাদের টিকা দেওয়ার তাগিদ। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত। সাতক্ষীরায় পরিবারের শোক, দ্রুতই মরদেহ ফিরিয়ে আনার দাবি। বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসিকে অবাঞ্ছিত করে একাডেমিক শাটডাউন কর্মসূচি শিক্ষকদের। বহিরাগতদের হামলার জেরে বন্ধ পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। টাঙ্গাইলে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট বিস্তীর্ণ জমির আধা পাকা ধান। ক্ষতিপূরণ দিতে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। কোরবানির ঈদ ঘিরে বগুড়ায় প্রস্তুত কয়েক লাখ গবাদি পশু। খামারে হাটে বেচা বিক্রি শুরু। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়েলনেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে, খুব সম্ভবত সেটি হল শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলে জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে, এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ন, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালাইসিস হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোই মূলত একটি স্মার্ট ইন্টারফেস। তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান।
সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতায় গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এই ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে হামে মারা গেছে ২৯ শিশু। সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৬ শিশু আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৮ জন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, এই যে হাসপাতালে ভর্তি হচ্ছে আর রোগী সুস্থ হয়ে ফেরার হারটা কেমন দেখছেন, আর হামের সার্বিক পরিস্থিতি ময়মনসিংহ কেমন, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেই হাম আইসোলেশন সেন্টারে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এটির হার কোনোদিন ভর্তির চেয়ে কোনোদিন রোগীর ছুটির হার বেশি হয়, আবার কোনোদিন ছুটির চেয়ে ভর্তির হার বেশি হয়। তো আমরা গতকালকে দেখেছি যে ছুটি নেওয়ার হার ছিল বেশি এবং ভর্তি যে রোগী তার হার কিছুটা কম ছিল। কিন্তু আজকে গত ২৪ ঘন্টায় আজকে সকাল ৮টা পর্যন্ত যে হিসাব আমরা পেয়েছি এই হিসেবে গত ২৪ ঘন্টায় ২৪ জন রোগী নতুন ভর্তি হয়েছে এবং ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা একটি আলাদা ইউনিট করেছেন হামের রোগীদের সুষ্ঠু চিকিৎসা দেওয়ার জন্য এবং তারা চেষ্টা করছেন এবং তারা যেটি বলছেন যে প্রতিদিন যে পরিমাণ রোগী আসে তার চেয়ে কম সংখ্যক রোগী কিন্তু ছুটি নিয়ে ফিরে যায়, অর্থাৎ বেশি সংখ্যক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি থাকে, যার কারণে প্রায় সবসময়ই প্রায় ৮০ থেকে ৯০ বা ১০০-র উপরে রোগী কিন্তু সবসময় হাম আইসোলেশন সেন্টারে ভর্তি থাকে। এবং আজকের যে চিত্র, আজকেও ৯৬ জন শিশু কিন্তু হাম আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছে। এবং আরেকটি বিষয়
বিষয় যেটি জানানো দরকার সেটি হচ্ছে এখন কিন্তু প্রায় প্রতিদিনই এই হাম আইসোলেশন সেন্টারে কিন্তু শিশু রোগী মারা যাচ্ছে, অর্থাৎ গত 24 ঘন্টায়ও কিন্তু একজন শিশুর মৃত্যু হয়েছে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, এবং গতকালকেও একজন শিশুর মৃত্যু হয়েছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে পেডিয়াট্রিক আইসিইউর সংকট রয়েছে, অর্থাৎ আইসিইউ নেই বললেই চলে। বড়দের আইসিইউ আছে কিন্তু শিশুদের কোনো আইসিইউ নেই, যার কারণে কিন্তু এই হামে যারা জটিলভাবে আক্রান্ত হচ্ছেন, যাদেরকে দ্রুত আইসিইউতে নেওয়া দরকার তাদেরকে কিন্তু সেই সুবিধাটা দেয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু রোগীর মৃত্যুর হার বাড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন তারা চেষ্টা করছেন, স্বাস্থ্য অধিদপ্তরে তারা চিঠি পাঠিয়েছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু এটি একটি টারশিয়ারি হাসপাতাল, এখানে একটি আইসিইউ বেড চালু করার জন্য তারা কিন্তু চিঠি লিখেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ময়মনসিংহের হামের পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ। এদিকে সিলেটে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না হামের সংক্রমণ। সকাল 10টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 29 জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় এখন সন্দেহজনক রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখন পর্যন্ত জেলায় শিশু মৃত্যুর সংখ্যা 29 জন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 2 বাংলাদেশির গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলছে শোকের মাতম। নিহতদের বাড়ি শফিকুল ইসলামের বাড়ি সদরের ভালুকা চাঁদপুর এলাকাতে, আর নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকাতে। শফিকুল ইসলামের পরিবারের মৃত্যুর খবর সে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে চলছে আহাজারি। স্বজন এবং প্রতিবেশীরা এসে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে নিহত নাহিদুল ইসলামের মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। আশাশুনির কাদাকাটি এলাকায় তাদের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা লেবাননে যান, সেখানেই কর্মরত অবস্থায় গতকালের বিমান হামলায় নিহত হয়েছেন তারা। নিহতদের মরদেহ দ্রুতই দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এর আগে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি খালে গোসল করতে নামে 2 কিশোর। এক পর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর তাদের কোনো সন্ধান পাননি। সকালে স্থানীয়রা খালের পানিতে 2 কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে ফের একাডেমিক শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দ্বিতীয় দিনের মতো চলছে এই কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, এই শাটডাউনে কর্মসূচিতে শিক্ষকরা কি কি দাবি জানাচ্ছেন, সার্বিক কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি প্রথমেই যে পদোন্নতি সহ নানা সংকট নিরসনে বেশ কিছুদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন, এবং তারা প্রথম পর্যায়ে শুধুমাত্র আন্দোলন করছিলেন, তারপরে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলেন, তারপরে অসহযোগ আন্দোলনেরও ডাক দিয়েছিলেন। তার কিছুদিন পর এখানে বৈঠক হয়েছিল বিভাগীয় কমিশনার সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তখন বলা হয়েছিল যে সিন্ডিকেট সবার মাধ্যমে এটি সমাধান করা হবে। তবে সিন্ডিকেট সভা হলেও শিক্ষকরা বলছেন তাদের যে সমস্যা রয়েছে সেগুলো সংকট হয়নি, বরঞ্চ সেগুলো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যে কারণে তারা কিন্তু আবারও এই শাটডাউন কর্মসূচি দিয়েছেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, এবং তারা আরও একটি ঘোষণা দিয়েছেন যে সকল ডিপার্টমেন্টের যারা চেয়ারম্যান রয়েছেন, ডিন রয়েছেন, প্রক্টর, প্রভোস্ট, হলগুলোর যারা প্রতিনিধি রয়েছেন সবাই কিন্তু একযোগে কিন্তু এই যে পদত্যাগ করবেন এমন একটি ঘোষণা
তারা দিয়েছেন, তবে এখন পর্যন্ত সেটি কার্যকর হয়নি কিংবা কাগজ কলমে আসেনি। তো একটু জানিয়ে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, একাডেমিক কাঠামো সহ নানা ধরনের সংকট রয়েছে। সেই সংকটগুলো কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে। শিক্ষকরা বলছেন গত 2 বছর ধরে তারা কোনো পদোন্নতি পাচ্ছেন না, তাদের যোগ্যতা থাকলেও সেই পদোন্নতি থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কিংবা দেয়া হচ্ছে না, যে কারণে কিন্তু তারা বাধ্য হয়ে এই আন্দোলনে এসেছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো কিন্তু এখন পুরোপুরি ফাঁকা। গতকালকে আমরা দেখেছি রেজিস্ট্রার যে অফিস রয়েছে, রেজিস্ট্রার অফিস ছাড়াও অন্যান্য যে অফিস কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু শিক্ষকরা গিয়ে আসলে পুরোটা কার্যক্রমই বন্ধ করে দিয়েছেন। বর্তমানে বলা চলে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং শিক্ষকরা বলছেন যে এই আন্দোলনের কারণে আসলে তারা যে সেশন জটের একটি জটিলতা রয়েছে সেটিতে পড়তে পারে এবং গত আন্দোলনগুলোর সময়ও কিন্তু তারা একটি সেশন জটে পড়েছে। সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলনটি যারা দ্রুত সমস্যাগুলো সমাধান করে আন্দোলনটি শেষ করে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং উপাচার্য নিজেও। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ রওশন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অমিত হাসান। এদিকে পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে বন্ধ রয়েছে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, কর্মসূচিতে কি কি দাবি জানানো হয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু শিক্ষা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আজও এখানকার যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর নজরদারি করছেন। এবং একই সঙ্গে যে প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসনেরও কিন্তু আমরা সহযোগিতা লক্ষ্য করেছি, যাতে গতকালকে যে এখানকার যে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যে হামলা হয়েছে বহিরাগতদের মাধ্যমে, সেই হামলা আর পুনরাবৃত্তি না ঘটে। তো আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানকার যে ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গতকাল যে অবস্থান কর্মসূচি এই প্রশাসনিক ভবনের সামনে হয়েছিল, সেখানেই কিন্তু বহিরাগত তারা এখানে অনাকাঙ্ক্ষিত হামলা করেন এবং এতে অনেক 20 থেকে 30 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আহত হন এবং এখনও অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং এখানকার আজকে যে আমরা এখানে এসেছি, আজকে কিন্তু পরীক্ষা থাকার কথা ছিল, সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে শিক্ষকরা পরীক্ষা প্রশ্নপত্র গ্রহণ না করায় সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবং আমরা বিভিন্ন অনুষদে ঘুরে দেখেছি, সকল অনুষদই কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, শিক্ষার্থীদেরও তেমন একটি উপস্থিতি আমরা দেখতে পাইনি। তো এখন 11টা থেকে প্রায় 1টা পর্যন্ত এখানে যে শিক্ষকরা যে অবস্থান কর্মসূচি করছেন তাদের প্রধান দাবি হচ্ছে যে গতকালকে যে হামলা হয়েছে সেই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা এবং অভিযুক্ত যে সকল কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকেও অপসারণ করার দাবি জানাচ্ছেন এবং সরাসরি সরকারের হস্তক্ষেপের মাধ্যমে এই শিক্ষা যে স্থবিরতা এসেছে সেটি আবার পুনরায় চালু করার জন্যই এবং শান্তি পরিবেশ বিরাজ করার জন্য আবারও এই অবস্থান কর্মসূচি শিক্ষক কর্মচারীদের। কথা বলা যায় যে শিক্ষা কার্যক্রম এখনো বন্ধ রয়েছে এখানকার। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন জসিম পারভেজ। এখন জনপদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরই। দেখছেন এখন জনপদে। টাঙ্গাইলের মির্জাপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় 10,000 শতাংশ জমির আধা পাকা ধান পুড়ে 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ইট ভাটার কারণেই প্রতিনিয়তই ফসলি জমির ক্ষতি হচ্ছে। তবে ইট ভাটার মালিকরা ক্ষতির বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে কৃষকদের ক্ষতিপূরণ দিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কাউসার আহমেদের প্রতিবেদন।
মির্জাপুরের কোট বহুরিয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর ও বাউরা গ্রামের ধান, পার্শ্ববর্তী এফবিসি, আর ইউবি, সান, হাদি এবং এনএসটি ব্রিক্সের বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যায়। ক্যামেরার চোখে মাঠের পর মাঠ, আধা পাকা ধান আর এসব ফসলি জমির চারপাশে অবৈধভাবে সারি সারি গড়ে উঠেছে ইট ভাটা। ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছিল, কিন্তু অন্তত 14টি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতিনিয়ত ফসলের ক্ষতি হচ্ছে। সরকারের সহযোগিতায় ক্ষতিপূরণ চান তারা। 8 দিন 10 দিন আগে মনে করেন কুলার ধোঁয়া ছাড়ছে, ধোঁয়ার ছাড়ার কারণে আমাদের চকের জমিন সব কিছু মনে করেন সব পুইরা একবারে সব শেষ হয়ে গেছে। আমার নিজেরই 350 সময় জায়গা, নিজের বোনা 2টা প্রজেক্ট, তাতে আমি আর নিঃস্ব পথে নামা একরকম। এখানে 14টা খোলা একসাথে আছে, এক মনে হয় যে 2 কিলোমিটারের ভিতরে 14টা খোলা এগুলো আছে, তাহলে এরা ও অনুমতি কিভাবে পায়? যখন ধানগুলো যখন একটা সব একসাথে একটা কাটা লাগে, একটা আমেজে পরিণত হয়, সেই আমেজ কান্নার রুলে পরিণত হয়েছে। আর এই কৃষকের যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ ইটভাটার মালিকদের কাছে আমি দাবি করতেছি। এ পর্যন্ত অন্তত 10,000 শতাংশ ফসলি জমির আধা পাকা ধান পুড়ে 5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। কৃষকের যে ক্ষতিপূরণ, ধানের ব্যবস্থা অবশ্যই করবে খোলালারা যেভাবেই হোক আমার এই জনগণের মুখের দিকে তাকিয়ে জনগণের চাওয়া পাওয়াটা পূরণ করুক, না হইলে আমার অনেক কৃষক রাস্তায় পড়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। তবে ইট ভাটার মালিকরা ক্ষতির বিষয়টি অস্বীকার করেছেন। আশেপাশে 3-4টা ভাটার আগুন ছাড়ছে, মানে এই বৃষ্টির মধ্যে, যেমন আরিউস আছে, আল হাদিস আছে, সান্স আছে আর এনএসটি, এই 4টা আছে 4 থেকে 5 দিন আগে। এখানে তথ্য নিতে গেলে অথবা নিতে গেলে আপনার আমাদের যে আছে কি কয় সমিতি আছে, ওইখানে যাইতে হবে, এখান থেকে কোনো তথ্য দেওয়া যায়। ক্ষতির বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। আর উপজেলা প্রশাসন বলছে, কৃষকদের দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাটা এর আগেও ঘটেছে, এর আগেও এখানে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এবং রাজনৈতিকভাবে এটা সলিউশন করা হয়েছে। আমরা আশা করি এবারও এটা কত দ্রুত সম্ভব কৃষকদের ক্ষতিটা যাতে দ্রুত পোষায় নেওয়া যায় সেটার আমরা ব্যবস্থা করব। 3 সপ্তাহ পর আমার পেছনের ক্ষেতগুলো থেকে ধান কাটা শুরু হতো। তার আগেই কয়েকটি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ধান। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। দ্রুত ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। ঝিনাইদহে তুষার সিরামিক্স নামের একটি কারখানাকে ঘিরে পরিবেশ দূষণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, কারখানার ধোঁয়া এবং রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, কমে যাচ্ছে উৎপাদন, মারা যাচ্ছে সড়কের পাশের গাছপালা। শুধু তাই নয়, কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের খালবিলও। এমআর রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সারাতলা গ্রামে মহাসড়কের পাশে 2020 সালে গড়ে ওঠে তুষার সিরামিক্স নামের কারখানা, যেখানে তৈরি হয় টাইলস। কারখানার পাশের জমিতে চাষাবাদ করেন কৃষক রিপন হোসেন। জানান, কারখানার বর্জ্য ও ধোঁয়ায় নষ্ট হচ্ছে তার ফসলের ক্ষেত। একই অভিযোগ অন্য কৃষকেরও। কোনো চাষ হয় না, ধান করি ভাই ধানের মাথা পুড়ে যায়, কলা করি কলা গাছের মাথা পুড়ে যায়, কোনো আবাদই হয় না ভাই। অন্যান্য আবাদ করলে আবাদ হয় না, পাট আগাম করলে পাট 2-3 হাত না হওয়ার আগেই মারা যায়। শুধু ফসলই নয়, বিষাক্ত ধোঁয়ার প্রভাবে মারা যাচ্ছে সড়কের পাশের শত শত গাছ। স্থানীয়রা জানান, উৎপাদনের আড়ালে তৈরি হচ্ছে পরিবেশ দূষণ। নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও কারখানার ময়লা পানি ও বর্জ্য বের হয় সড়কের পাশের খাল দিয়ে। ময়লা পানি ও রাসায়নিক বর্জ্য খাল দিয়ে প্রবাহিত হয়ে আশেপাশের পরিবেশ দূষিত করছে। এই যে খালটা, এটাও মনে করেন যে মরে গেছে। এই খালটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতে
তৈরি করা খাল। এই ফ্যাক্টরি এখানে থাকলেই আমাদের এই 4-5টা গ্রাম মিলে শিশু সন্তান তো দূরে থাক, কোনো মানুষই বাঁচবে না। আশ্বাস দিয়ে এখানে যারা বড় নেতাগুলো আছে এদের সাথে আলোচনা করে ওটা ওইভাবে থামিয়ে দেয়, আমাদের কথাগুলো মোটে গুরুত্বই দেয় না। আমরা সরকারের কাছে এর বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ চাই। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। 3 ফসলের জমিতে কোনোভাবেই এইভাবে কারখানা করার কোনো সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারখানার নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ খালটি এখন পরিণত হয়েছে ড্রেনে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য। এখন ঝিনাইদহ। কুমিল্লায় 25 কিলোমিটার গুঙ্গাইজুড়ি খালে কারখানার রাসায়নিক পানি প্রবাহে মারা যাচ্ছে মাছ, জীববৈচিত্র্যও পড়েছে চরম হুমকিতে। দূষণের কারণে ব্যবহার করা যাচ্ছে না খাল এবং ডাকাতিয়া নদীর পানিও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে লালমাই উপজেলার বাগমারা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, এমন পরিস্থিতিতে খাল রক্ষায় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রওশন, কুমিল্লা নগরী থেকে যে খালটি কুমিল্লার ডাকাতিয়া নদীতে প্রায় 25 কিলোমিটার পর্যন্ত আঁকাবাঁকা পথে এসে মিশেছে, সেটি হচ্ছে এই গুঙ্গাইজুড়ি খাল। এটি কুমিল্লা নগরীর যত কারখানার পানি এবং বাসাবাড়ির বর্জ্যের পানি সকল কিছুই কিন্তু এখানে এই বিষাক্ত কেমিক্যালযুক্ত পানিগুলো কিন্তু এই নদীর পানিকে, এই খালের পানিকে কিন্তু কালো করে ফেলেছে। যার ফলে পুরো আমরা দেখতে পাচ্ছি যে পুরো এখানে যেই গাছপালা ছিল ছোট ছোট সেগুলোও কিন্তু মরে গিয়েছে। এই পানিতে কোনো মাছ হয় না, এই পানি দিয়ে কোনো সেচের কাজ করা যায় না। এই পানিটি, এই খালটি গুঙ্গাইজুড়ি থেকে সেটি ডাকাতিয়া নদীতে মিশেছে এবং ডাকাতিয়া নদী এখান থেকে মেঘনা নদী পর্যন্ত প্রায় 131 কিলোমিটার দীর্ঘ। সেটিতে কিন্তু পুরো ডাকাতিয়া নদীর পানি কিন্তু এরকমভাবে কালো হয়ে আছে, যার কারণে এই বিস্তীর্ণ এলাকায় যে ফসল চাষ করেন যারা, তারা কিন্তু আসলে খুবই বিপাকে পড়েছেন এবং এখানে যারা জেলে আছেন তারা বেকার হয়ে পড়ছেন। এখানকার যারা নদী কেন্দ্রিক যাদের জীবন জীবিকা, তারা বলছেন যে আসলে এই নদী এবং খাল কোনোটাই কিন্তু তারা এখন আর উপকৃত হচ্ছে না এবং এ নিয়ে কিন্তু কোনো তৎপরতাও নেই। যেই কারখানাগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেখান থেকেও কিন্তু ইটিপির মাধ্যমে যে পানিগুলোকে পরিশোধন করে এখানে নিয়ন্ত্রণ করবে, সেই রকম কোনো প্রচেষ্টাও কিন্তু দেখা যাচ্ছে না। তা নিয়ে কিন্তু মানুষজন মানববন্ধন করছেন, চিঠি চালাচালি করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও এই বিষয়ে বেশ সোচ্চার, কিন্তু তারপরও কিন্তু এই খাল থেকে আশেপাশে যে কৃষি সেগুলো কিন্তু কোনো উপকৃত হচ্ছে না, বরঞ্চ এখান থেকে যে পানিটা ব্যবহার করা হচ্ছে কৃষি জমিতে, তাতে করে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা বলছেন যে এই খালের পানি ব্যবহার করে তারা আসলে উপকারের চেয়ে বরং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই নদী এবং খালের পানি যদি পরিচ্ছন্ন রাখা না হয় তাহলে এই বিশাল জলাধার কিন্তু কোনো কাজে আসবে না। রওশন, কুমিল্লা খাল পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। এখন জনপদে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরই। দেখছেন এখন জনপদে। কোরবানি ঈদকে সামনে রেখে বগুড়ায় প্রস্তুত করা হয়েছে কয়েক লাখ গবাদি পশু। বেচা বিক্রিও শুরু হয়েছে খামার এবং বিভিন্ন হাট বাজারগুলোতে। তবে এবার দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি বলছেন ক্রেতারা। এদিকে বিক্রেতাদের মতে দেশের বাইরে থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বেশ কয়েক মাসের পরিচর্যা আর আধুনিক পদ্ধতিতে লালন পালন করে কুরবানি পশু প্রস্তুত করেছেন বগুড়ার খামারিরা। কুরবানি ঘিরে প্রস্তুত রয়েছে প্রায় 7.5 লাখ পশু। খামারিদের দাবি, স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটা তাজা করা হয়েছে। এছাড়া কেনাবেচার ভোগান্তি এড়াতে খামার থেকে কোরবানির পশু পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। এতে ভোগান্তি কমার পাশাপাশি কেনাবেচা বাড়ছে বলে জানান তারা। সম্পূর্ণ অর্গানিক খাবার দিয়ে গরু মোটা তাজাকরণ করে থাকি। কোনো প্রকারের স্টেরয়েড জাতীয় কোনো ইনজেকশন বা খাবার আমরা কখনোই খাওয়াই না। বাজার মূল্য অনুযায়ী আমরা গরুর মূল্য নির্ধারণ করি এবং সেটা কিন্তু আসলে আমাদের যথার্থ প্রমাণের সাপেক্ষে। ইতোমধ্যে বগুড়ায় বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি হলেও বেচাকেনা বেশ ভালো। এদিকে ছোট বড় সব ধরনের গরুর চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এবার গরুর আমদানি মোটামুটি ভালো, কিন্তু গরুর দাম এইবার একটু বেশি।
গরু 80 থেকে 120 পর্যন্ত বেচা কিনা হচ্ছে, বড় 2.5 লাখ 3 লাখ 4 লাখ পর্যন্ত আছে। কোরবানি উপলক্ষে বগুড়া প্রাণী সম্পদ বিভাগ খামারগুলোতে তদারকি করছে, পাশাপাশি হাট বাজারে মেডিকেল টিম প্রস্তুত রেখেছে যাতে কোনো রোগাক্রান্ত গবাদি পশু বেচাকিনা না হয়। কুরবানিকে ঘিরে প্রাণী সম্পদ বিভাগ বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন, বিশেষ করে যাতে নিরাপদ কুরবানির যোগ্য প্রাণী তৈরি হয় সেই বিষয়ে আমরা খামার পর্যায়ে খামারিদেরকে বিভিন্নভাবে কারিগরি সহায়তা প্রদান করেছি। কোরবানি উপলক্ষে বগুড়ায় এবছর 5200 খামারে প্রায় 7.5 লাখ গরু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে 2,90,000 গরু অন্যত্র বিক্রি করা যাবে। খামারগুলোতে লাইভ ওজনে প্রতি কেজি গরু বিক্রি হচ্ছে 550 থেকে 580 টাকা দরে। মাজিদুর রহমান, এখন বগুড়া। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে খুলনায় বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। প্রতি বছরই মাঝারি আকারের গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবছর খুলনায় চাহিদার তুলনায় উৎপাদন ভালো হয়েছে বলছেন খামারিরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, কোরবানির তো এখনো অনেকটা সময় বাকি রয়েছে, হাট বাজারগুলোতে কি গরু উঠানো হচ্ছে কিনা, কেমন ভিড় দেখছেন? রোশন, আসলে কোরবানির ঈদের কিন্তু আর খুব বেশি বাকি নেই। এরই মধ্যে আমরা দেখেছি যে খুলনার যে খামারগুলো রয়েছে কোরবানির পশুর খামার, সেই খামারগুলোতে কিন্তু বেশ সুন্দরভাবেই পশুগুলো প্রস্তুত করা হচ্ছে এই কোরবানির জন্য। আমি যে খামারটিতে রয়েছি এই খামারে বেশ কিছু গরু রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এবং এই কোরবানির কারণে কোরবানির জন্য যে পশুগুলো প্রস্তুত করা হচ্ছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে কোরবানির যে পশুর হাট সেটি কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যেই। এবং এই যে খামারগুলো রয়েছে এই খামারগুলো থেকে কিন্তু যে পশুগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেই সব জায়গাতে এবং সেখানে গিয়ে বেচা বিক্রি হচ্ছে। এরই মধ্যে কিন্তু কোরবানির পশুর যে বেচা বিক্রি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন খামারে এরই মধ্যে চলে যাচ্ছেন এবং খামারে গিয়ে কিন্তু তারা এখানে গরু দেখছেন বা ছাগল দেখছেন এবং বিভিন্ন রকম পশু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছেন এবং চাহিদা অনুযায়ী কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কিন্তু বেচা বিক্রি তেমন শুরু হয়নি। শহরে যে হাট বসে এই কোরবানির পশুর হাট, সেই হাট কিন্তু এখনও পর্যন্ত বসেনি। আর কিছুদিনের মধ্যে কিন্তু কোরবানির যে নগরী যে পশুর হাট সেটি কিন্তু বসে যাবে। তবে গ্রাম অঞ্চলে উপজেলা পর্যায়ে সাপ্তাহিক যে হাটগুলো বসে সেই হাটগুলোতে কিন্তু পশুর যে কোরবানির পশুর যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি এখানে আমরা দেখেছি যে কোরবানির পশুর যে চাহিদা সেটি কিন্তু এবার একটু বেড়েছে। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এবছর কিন্তু কোরবানির পশু প্রায় 1,53,000-এর মতো চাহিদা রয়েছে। তবে তার বিপরীতে 1,64,000-এর মতো কিন্তু যে কোরবানির পশুর উৎপাদন কিন্তু এবছর রয়েছে। সেক্ষেত্রে বলে চলে যে কোরবানির পশুর চাহিদার তুলনায় উৎপাদন কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তবে খামারিরা যেটি বলছেন যে এবছর কিন্তু কোরবানির পশুর যে দাম সেটি কিছুটা বাড়তে পারে, কারণ প্রত্যেকটি খাবার, ওষুধ সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে কোরবানির পশু প্রস্তুতের, প্রত্যেকটি সামগ্রীতে কিন্তু দাম অনেকটাই বেড়েছে এবং এই দাম বাড়ার কারণে কিন্তু কোরবানির পশুর যে উৎপাদন খরচ সেটি কিন্তু বেড়েছে, যার ফলে গত বছরের তুলনায় এবছর পশুর যে দাম সেটি কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন খামারিরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে কোরবানি পশু প্রস্তুতের সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে মশলা পণ্য। তবে বিগত বছরের তুলনায় আমদানি অনেকটাই কম এবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, হিল স্থল বন্দর দিয়ে মশলা পণ্য আমদানির কি অবস্থা, বিস্তারিত জানাবেন। রোশন, আমরা যেটি দেখছিলাম যে বিগত সময়গুলোতে এই কোরবানি ঈদের আগে এই স্থলবন্দরে বেশ মশলা আমদানি বেশি হতো, তবে এবারের চিত্র আমরা পুরোটাই ভিন্ন দেখছি। বিশেষ করে আমদানির পরিমাণ অনেকটাই কমে গেছে, কারণ বিগত সময়ে প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক জিরা, আদা 50-40 ট্রাক পর্যন্ত আদা আমদানি হতে বন্দর দিয়ে। সেখানে এবারের আমদানির চিত্র আমরা যেটি দেখছি যে জিরা কোনোদিন 2টি বা 3টি ট্রাক আমদানি হচ্ছে, এছাড়া আদা 4 থেকে 5টি ট্রাক, এছাড়া রয়েছে এলাচ, রয়েছে মৌরি রয়েছে, এছাড়া বেশ
বেশ কিছু মশলা পণ্য আমদানি হচ্ছে, যা খুবই কম পরিমাণ। তারপরেও কিন্তু আমরা যেটা দেখছি বন্দরে এবং বাজারে দামের বেশ স্বস্তি রয়েছে। আমরা সেই চিত্রগুলো কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আসলে বিগত সময়গুলোতে কুরবানি ঈদের আগে মশলা বাজার বেশ চড়া হয়ে যায়, কিন্তু এবারের চিত্রটা পুরোটা এখন পর্যন্ত আমরা ভিন্ন দেখছি। তবে যারা সাধারণ ক্রেতা এবং কমিশন ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে কুরবানি ঈদের আগ পর্যন্ত মশলার এই দামের ধারাবাহিকতা ধরে রাখতে হলে প্রশাসনের নজরদারি দরকার, যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই দাম যেন বাড়াতে না পারে সেই দিকে নজরের কিন্তু দাবি তারা জানিয়েছেন। আমি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যে আমদানি পরিমাণ যে কমে গেছে মশলা পণ্য কিংবা অন্যান্য পণ্যগুলি বন্দরে কমে গিয়েছে, তার প্রভাব কিন্তু বন্দরের রাজস্ব আহরণ বলেন, বন্দরের যে দৈনন্দিন আয় এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন, এই তিনটি সেক্টরে পড়েছে আমরা দেখছি। কারণ রাজস্ব আদায়ের যেই লক্ষ্যমাত্রা সরকারের বেঁধে দেওয়া থাকে সেটি হয়তো এবারের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না হেলি কাস্টম, সেই সংশয় কিন্তু এখন দেখা দিয়েছে। কারণ আমদানি পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে এই বন্দরে। এছাড়া বন্দরের যে দৈনন্দিন আয় রয়েছে সেটিও কিন্তু ভাটা পড়েছে, আর শ্রমিকরা প্রতিদিন যেখানে 500 থেকে 1000 টাকা আয় করতো সেটাও বেশ প্রভাব পড়েছে। তারা এখন কোনোদিন খালি হাতে ফিরছেন, কোনোদিন আবার তারা কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত উপার্জন করতে পারছেন বলে কিন্তু তারা বলছেন। তো সব মিলে বলা চলে আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে মশলার যে বাজারে জমজমাট পরিস্থিতি তৈরি হয় স্থলবন্দর এবং আশপাশের যে বাজারগুলোতে, এবারের চিত্র সেটি কিন্তু আমরা দেখছি না। রোশন। হিলি স্থলবন্দর দিয়ে মশলা পণ্য আমদানির সবশেষ খবর জানাচ্ছিলেন সোহেল রানা। হঠাৎ কালবৈশাখীর ঝড়ে তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ভোলা। ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং শিল্প কারখানাও। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার চরসামায়া থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, গতকাল যেই সন্ধ্যার আগে 10 থেকে 15 মিনিটের যে কালবৈশাখী ঝড় হয়েছিল দ্বীপ জেলা ভোলায়, তা একরকম লন্ডভন্ড করে দিয়েছে বিচ্ছিন্ন উপজেলা যেই কুকরিমুকরি এবং ঢালচরের বেশ কিছু ঘরবাড়ি। এছাড়া যে সদর উপজেলায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে সদর উপজেলার ভেলুমিয়া, চরসামায়া এবং আলীনগর ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি ঘর, কাঁচা পাকা ঘর কিন্তু গাছের চাপা পড়ে কিন্তু একরকম বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও সড়কে গাছ পড়ে কিন্তু একটি অটো উপরে পড়েছে এবং সেখানে প্রায় 3 থেকে 4 জন লোক কিন্তু আহত হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখি, ভোলার যে বিসিক শিল্পনগরী এলাকা রয়েছে, সেই বিসিক শিল্পনগরী এলাকার দুটি কারখানা, একটি হচ্ছে লবণ মোল্লা সল্ট যেই কোম্পানি রয়েছে, সেই মেঘনা কোম্পানির যে লবণের ফ্যাক্টরি রয়েছে, পাশাপাশি কিন্তু একটি মুড়ির ফ্যাক্টরি কিন্তু একরকম প্রায় 3 থেকে 4 মিনিটের যে কালবৈশাখী ঝড় হয়েছে তাতে কিন্তু একদম দুমড়ে মুছে গেছে। আমার ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে একেবারে যেই একটা কারখানা, চলমান কারখানা কিন্তু একটা নিমিষ করে দিয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যে কারখানা মালিকের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে তারা এই কারখানার ভিতরেই ছিল 7 থেকে 8 জন, কিন্তু এই ঝড়ের কবলে পড়ে কিন্তু এখানেও তাদের মধ্যেও প্রায় 2 জন আহত হওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যে পাশেই কিন্তু একটি মুড়ির কারখানা রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর বাতাসের বেগে কিন্তু তার মুড়ির মিলের যেই ছাদ রয়েছে তাও কিন্তু বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। তো এছাড়াও যে বাকি যেই বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু ছোট ছোট এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, চলমান কিন্তু মে মাস রয়েছে। মে মাসে কিন্তু দুর্যোগ এবং ঘূর্ণিঝড়ের মাস হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়। এই যখনই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ক্ষতর চিহ্ন কিন্তু রেখে যায়। এই বিগত সময় দেখেছি মোখা এবং যে বড় বড় ঘূর্ণিঝড়গুলো এসেছে, দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছরও ঝড় শুরুর আগ মুহূর্তে কিন্তু যেই কালবৈশাখী ঝড় হচ্ছে তাতেও কিন্তু এই বিচ্ছিন্ন চরাঞ্চল কুকরিমুকরি, ঢালচর, চরপাতিলা, মনপুরা সহ বিচ্ছিন্ন এলাকাগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি 7 উপজেলার যেই ইউনো রয়েছে তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, তালিকার মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিসিক শিল্পনগরী থেকে সর্বশেষ তথ্য। কালবৈশাখীর ঝড়ে ভোলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। দেখছেন এখন জনপদে। একসময় এখানে ধান, পাট আর সবজি ফললেও বর্তমানে এই অঞ্চলের প্রধান ফসল ফুল চাষ। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি এখন সবচেয়ে বড় ফুল উৎপাদন এবং বিপণন কেন্দ্র হয়ে উঠেছে। বছরে ফুল চাষ থেকেই 400 থেকে 500 কোটি টাকার মতো ব্যবসা হচ্ছে। এই
ফুল চাষ করে অনেকে আবার অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়েছেন। এনামুল হকের ছবি, রিপন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গদখালির বদলে যাওয়ার গল্পের শুরু 1982 সালে। সে সময় শের আলী সর্দার 1 বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে পরীক্ষামূলকভাবে ফুল চাষ শুরু করেন। নানা অনিশ্চয়তা, বাজার সংকট আর অভিজ্ঞতার অভাব থাকলেও তিনি হাল ছাড়েননি ফুল চাষের। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস ফুলের ভালো ফলনের পাশাপাশি ধীরে ধীরে সফলতা আসতে শুরু করে। লাভজনক হওয়ায় শের আলীর আশেপাশের অনেক কৃষকরা ধীরে ধীরে ঝুঁকে পড়েন ফুল চাষের দিকে। বর্তমানে ঢাকা সহ দেশের নানা প্রান্তে এখান থেকে ফুল সরবরাহ করা হয়। বিশেষ দিনগুলোতে গদখালির ফুলের চাহিদা থাকে শীর্ষে। ফুল চাষের কারণে আমাদের এই গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও পর্যটকরা এখানে প্রচুর পরিমাণের আমাদের এখানে আসে। এতটাই সুন্দর যে পরিপূর্ণ একটা জায়গা, যতবারই আসবেন ততবারই আসতে মন চাবে। উৎপাদন খরচের তুলনায় দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন অনেকে। ফুল বিক্রি হচ্ছে ডিজিটালিও। এই জায়গায় রঙিন ফুল আমার দেখতে ভালো লাগছে। বাচ্চাদের একটু ফুল সম্পর্কে ধারণাও হয়, মনটাও ভালো লাগে। গাছগুলো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, প্লাস ফুল সহ অনেক ভালো লাগতেছে। ফুলের সাথে সাথে আমরা যে হোমমেড যে সাবানগুলো তৈরি করতেছি এগুলোও রপ্তানি করতে পারবো খুব সহজেই। এই জন্য সরকারের দৃষ্টিটা আকর্ষণ করছি। প্রায় 80-90 জন নারী আছে যারা এই কাজগুলো করে। ফুলগুলো চাষ করে আলহামদুলিল্লাহ অনেকটা লাভবান। 1 কোটির উপরে 1 কোটির নিচে প্রত্যেকদিন খুচরা দিয়ে পাইকারি দিয়ে বেচা কেনা হয় আমাদের গদখালি বাজার। এই ফুলকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। মৌসুমে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে এখানে। ক্ষেতের এমন তাজা ফুল দেখে তারা মুগ্ধ হয়। এই জায়গার ফুল কালার মানুষের মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। সামনাসামনি দেখা হয়নি, এটা নতুন ভাবে সবাই দেখছে। এখানে আসছি খুলনা থেকে, আমি নাম শুনছি এইখানের গদখালিতে ফুলের রাজ্য। টার্গেট আছে যে আমি 2 বিঘা জমিতে প্রতি বছরে যদি আমি 15 লাখ টাকা করেও ইনকাম করতে পারি, তাহলে আমার 4 বছর আমি তো একটা নাই ফুল নিতে পারবো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। সব মিলিয়ে এখন আমাদের এই যে ফুলের যে পর্যটন এরিয়া বলেন আর ফুলের যে রাজ্যটা গড়ে উঠেছে, এখানের মোটামুটি 15 থেকে 20 হাজার কৃষক এখানে ফুল বেচা কেনা করে। ফুল চাষী ও ব্যবসায়ীদের দাবি, বিশেষ দিনের প্রায় 70% ফুলের যোগান হয় গদখালি থেকে। আর প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকার ব্যবসা হয়। কোনো নতুন প্রযুক্তি, নতুন জাত সবকিছু আসলে আমাদের এই পানিসারা গদখালি অঞ্চল থেকে আসলে আমরা উৎপত্তি বা সৃষ্টি করেছি এবং সেটা আস্তে আস্তে সারা দেশে আমরা ছড়াই দিছি। ফুল সংরক্ষণ, বাই প্রোডাক্ট তৈরি ও বিদেশে পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। বাংলাদেশের জন্য পাইনিয়ার হিসেবে কাজ করছে। আমাদের যশোর জেলায় 638 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে এবছর, এবং বিভিন্ন যখন প্রশিক্ষণে আমরা এই বিষয়ে কৃষকদের অবহিত করি এবং বিভিন্ন ধরনের ফুল চাষের উপর আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি। গদখালি এখন শুধু একটি এলাকা নয়, এটি একটি স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। এখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের ঘাম আর ফুটে উঠেছে হাজারো রঙিন ফুল। এখন যশোর। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।